হ্যালো, ওয়েলকাম টু ক্রেজি জিওজ। আজকে আমি আলোচনা করব ক্লাস 4 অর্থাৎ চতুর্থ শ্রেণীর জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্র 2026-এর যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশ বিষয়ের 4 নম্বর স্কুল আছে অর্থাৎ ধূপগুড়ি আর প্রাথমিক বিদ্যালয়, তার সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো পুরো ভিডিওটার সঙ্গে থেকো। প্রথমে একের দাগে যে কোশ্চেনগুলো আছে দেখে নাও। সঠিক উত্তরের নিচে দাগ দিতে বলেছে। কয়ের দাগে দেখো, ঠিকঠাক খাবার না খেলে শরীরে কি আসে? অপশান অ হবে রাইট অ্যান্সার, অর্থাৎ রোগ আসে। ঠিকঠাক খাবার না খেলে শরীরে রোগ আসে। কিসের চাহিদা অনুযায়ী খাবার খেতে হয়? ক্ষয়ের দাগে দেখো, অপশান অ হবে রাইট অ্যান্সার, শরীরের চাহিদা অনুযায়ী খাবার খেতে হয়। গয়ের দাগের কোশ্চেন দেখে নাও। খুব বেশি বা কম খাদ্য স্বাস্থ্যের কি করে? খুব বেশি বা কম খাদ্য স্বাস্থ্যের অপশান আ হবে রাইট অ্যান্সার, ক্ষতি করে। খুব বেশি বা কম খাদ্য স্বাস্থ্যের ক্ষতি করে। ঘয়ের দাগে যে কোশ্চেনটা আছে দেখে নাও। কি হলো শ্বেতসার জাতীয় খাদ্য, বা কোনটা এই অপশনগুলোর মধ্যে কোনটা একটা শ্বেতসার জাতীয় খাদ্য? অপশন অ হবে রাইট অ্যান্সার, অর্থাৎ ভাত হলো শ্বেতসার জাতীয় খাদ্য। ওয়ার দাগে যে কোশ্চেনটা আছে দেখে নাও। স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য কোনটা? স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য অপশন অ হবে রাইট অ্যান্সার, মাখন। দুয়ের দাগে যে কোশ্চেনগুলো আছে দেখে নাও। সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। কয়ের দাগে দেখো, ইট একটি ড্যাশ পদার্থ। ইট একটি কি পদার্থ? ইট একটি কঠিন পদার্থ। ক্ষয়ের দাগে যে কোশ্চেনটা আছে দেখে নাও। কাঁটা আছে এমন একটি গাছ ড্যাশ। কাঁটা আছে এমন একটি গাছ কোনটা? ক্যাকটাস বা ফণি মনসা হতে পারে। গয়ের দাগে যে কোশ্চেনটা আছে দেখে নাও। তরল ও গ্যাসের নিজস্ব কোনো ড্যাশ নেই। তরল বা গ্যাসের নিজস্ব কোনো কি নেই? আকার নেই। যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করে, তাহলে আকার নেই হবে। ঘয়ের দাগে দেখো, বাতাস থেকে শ্বাস নেওয়াটা হলো ড্যাশ। বাতাস থেকে শ্বাস নেওয়াটাকে কি বলে? প্রশ্বাস। বাতাস থেকে শ্বাস নেওয়াটাকে বলে প্রশ্বাস। আর যেটাকে শ্বাস ত্যাগ করি যখন, ছাড়ি যখন, সেটাকে কি বলা হয়? নিঃশ্বাস বলা হয়, মনে রাখবে। উঁয়ার দাগে যে কোশ্চেনটা আসছে দেখে নাও। সকালবেলায় আমাদের ছায়া পড়ে ড্যাশ দিকে। সকালবেলায় আমাদের ছায়া কোন দিকে পড়বে? পশ্চিম দিকে পড়বে, কারণ পূর্ব দিকে সূর্য ওঠে, তার বিপরীত দিকে ছায়া পড়ে। আবার যদি বিকালবেলা হতো, পশ্চিম দিকে সূর্য যখন থাকবে তখন পূর্ব দিকে ছায়া পড়বে। তাহলে সকালবেলা সূর্য যেহেতু পূর্ব দিকে ওঠে, আমাদের ছায়া কোন দিকে থাকবে? তার উল্টো দিকে, অর্থাৎ পশ্চিম দিকে। এবার তিনের দাগে যে কোশ্চেনগুলো আছে দেখে নাও। একটি বাক্যের নিচে তারিখগুলোর বৈশিষ্ট্য লিখতে বলেছে। 12ই জানুয়ারি। কয়ে দেখো, 12ই জানুয়ারি কি? স্বামী বিবেকানন্দের জন্মদিন, যেটাকে জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়। 12ই জানুয়ারি কি? স্বামী বিবেকানন্দের জন্মদিন, যেটাকে জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়। ক্ষয়েরটা দেখো, 26শে সেপ্টেম্বর। 26শে সেপ্টেম্বর কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। 26শে সেপ্টেম্বর কি হবে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। গয়েরটা দেখো, 2রা অক্টোবর। 2রা অক্টোবর কি? মহাত্মা গান্ধীর জন্মদিন, যেটাকে গান্ধী জয়ন্তী হিসেবে পালিত হয়। 15ই আগস্ট দেখো, ভারতের স্বাধীনতা দিবস। 26শে জানুয়ারি দেখো, ভারতের প্রজাতন্ত্র দিবস হবে। 26শে জানুয়ারি কি হবে? ভারতের প্রজাতন্ত্র দিবস। এবারে চারের দাগে যে কোশ্চেনগুলো আছে দেখে নাও। বেমানান শব্দ দিতে গোল দাগ দাও। কয়ের দাগে দেখো, পৃথিবী আছে, চাঁদ আছে, মঙ্গল আছে, নেপচুন আছে। এখানে বেমানান কোনটা হবে? চাঁদটা হবে বেমানান। কেন? কারণ চাঁদ একটি উপগ্রহ আর বাকি সবগুলো গ্রহ। পৃথিবী, মঙ্গল, নেপচুন সবগুলাই গ্রহ। চাঁদটা কি? পৃথিবীর উপগ্রহ। এবারে ক্ষয়ের দাগে যে কোশ্চেনটা আছে দেখে নাও। তিল আছে, তিসি আছে, কার্পাস আছে, সর্ষে আছে। ওপরের বইয়ের পেজটাতে দেখো। কার্পাসটা কি? কার্পাসটা আলাদা হবে। কেন? কারণ এটি তন্তু জাতীয় ফসল, আর বাকিগুলো তৈলবীজ। তিল, তিসি, সর্ষে এগুলো সব তৈলবীজ। কার্পাসটা একমাত্র তন্তু জাতীয় ফসল। এবারে গয়েরটা দেখো। সেগুন আছে, তুলসী আছে, থানকুনি আছে, সর্পগন্ধা আছে। তাহলে সেগুনটা এখানে আলাদা হবে, কারণ এটি ভেষজ উদ্ভিদ নয়, বাকিগুলো ভেষজ উদ্ভিদ। তুলসী, থানকুনি, সর্পগন্ধা সবগুলো ভেষজ উদ্ভিদ। এবারে ঘয়ের দাগে যে কোশ্চেনটা আছে দেখো। জল শক্তি আছে, বায়ু শক্তি আছে, সৌরশক্তি আছে, তাপ শক্তি আছে। এখানে তাপ শক্তিটা আলাদা হবে, কারণ এটি একটি প্রচলিত শক্তি। আর বাকিগুলো কি হচ্ছে? বাকিগুলো হচ্ছে অক্ষয় শক্তি, বা বাকিগুলো হচ্ছে আমার অপ্রচলিত শক্তি। ঠিক আছে। উঁয়ারটা দেখো। শুকতারা, কালপুরুষ, বৃশ্চিক মণ্ডল, সপ্তর্ষি মণ্ডল আছে। এখানে শুকতারাটা আলাদা হবে, কারণ এটি একটি গ্রহ বা নক্ষত্র হিসেবে দেখা যায়। আর বাকিগুলো সব নক্ষত্র মণ্ডল, অর্থাৎ একটা নক্ষত্র নিয়ে কালপুরুষ বা বৃশ্চিক মণ্ডল বা সপ্তর্ষি মণ্ডল হয় না, অনেকগুলো নক্ষত্র নিয়ে, তাই সেগুলো নক্ষত্র মণ্ডল। কিন্তু শুকতারা একটি গ্রহ বা নক্ষত্র। ঠিক আছে।
চয়েরটা দেখো, গরু আছে, হায়না আছে, ছাগল আছে, ভেড়া আছে। হায়নাটা আলাদা হবে, কারণ কি, এটি বন্য ও মাংসাশী প্রাণী। হায়নাকে কেউ পোষে? এটা বন্য ও মাংসাশী প্রাণী। কিন্তু বাকিগুলো হচ্ছে গৃহপালিত বা তৃণভোজী। বাকিগুলো হচ্ছে গৃহপালিত বা তৃণভোজী প্রাণী। এইবারে দেখো, 5-এর দাগে যে কোশ্চেনগুলো আছে দেখে নাও। নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দিতে বলছে। জীব বলতে কি বোঝো? যাদের জীবন আছে, যারা শ্বাস প্রশ্বাস নেয়, খাবার গ্রহণ করে, উদ্দীপনায় সাড়া দেয় এবং বংশবৃদ্ধি করতে পারে, তাদের জীব বলে। যেমন মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ, গাছপালা সবই জীবের অন্তর্ভুক্ত। অর্থাৎ যাদের জীবন আছে তাদেরকে জীব বলে। যাদের জীবন আছে, শ্বাস প্রশ্বাস নেয়, খাবার গ্রহণ করে, উদ্দীপনায় সাড়া দেয়, বংশবৃদ্ধি করতে পারে, তাদের জীব বলা হয়। ঠিক আছে? এবারে ক্ষয়ের দাগে যে কোশ্চেনটা আছে এখানে, হাওড়া ও কলকাতার মধ্যে সংযোগ সাধনকারী ব্রিজের নাম কি? হাওড়া বা কলকাতা গেছো অনেকে, কোন ব্রিজ পেরোতে হয় আমাদের? হাওড়া ও কলকাতার মধ্যে সংযোগ সাধনকারী ব্রিজের নাম হলো রবীন্দ্র সেতু, সাধারণভাবে যা হাওড়া ব্রিজ নামে পরিচিত। দেখেছো হাওড়া ব্রিজ? যারা কলকাতা গেছো হয়তো দেখে থাকবে। গয়ের দাগে যে কোশ্চেনটা আছে দেখে নাও, অভিযোজন কি উদাহরণ দাও। অভিযোজন কাকে বলে? অর্থাৎ পরিবর্তিত পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য জীবের মধ্যে যে পরিবর্তন ঘটে তাকে অভিযোজন বলে। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাকে। ধরো তুমি থাকো নাতিশীতোষ্ণ মণ্ডলে, অর্থাৎ যেখানে গরমও নেই ঠান্ডাও নেই। তোমাকে যদি হুট করে থর মরুভূমিতে অর্থাৎ রাজস্থানে ছেড়ে দিয়ে আসা হয়, তোমার শরীর অসুস্থ করবে প্রথমত। বা পাহাড়ে যদি খুব ঠান্ডায় ছেড়ে দিয়ে আসা হয়, সেখানেও তোমার শরীর অসুস্থ করবে, কারণ তুমি ওই পরিবেশের সঙ্গে অভিযোজিত নয় বা পরিবেশকে খাপ খাইয়ে নিতে সহজে পারবে না। কিছুদিন থাকতে থাকতে কি হবে, ওইখানে যদি কিছুদিন রাখা হয় তোমাকে, 1 বছর, 2 বছর, 4 বছর, ওই আবহাওয়ার সঙ্গে তুমি খাপ খাইয়ে নেবে, অর্থাৎ ওই আবহাওয়া তোমার তখন সহ্য হয়ে যাবে। এটাকেই বলছে অভিযোজন, অর্থাৎ পরিবর্তিত পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া, ধীরে ধীরে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য জীবের মধ্যে যে পরিবর্তন ঘটে তাকেই অভিযোজন বলা হয়। উদাহরণ একটা দেওয়া আছে দেখো, মরুভূমিতে বাঁচার জন্য ক্যাকটাস গাছের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। অর্থাৎ মরুভূমিতে যাতে বাষ্পমোচন কম করতে হয়, সেই জন্য পাতাটা কাঁটায় পরিণত হয়েছে। বাষ্পমোচন করলে সেখানে জলের অভাব, অতিরিক্ত জল ত্যাগ হয়ে যাবে, সেই জন্য জলটা যাতে না নষ্ট হয় তার জন্য ক্যাকটাসের পাতাটা কাঁটায় পরিণত হয়েছে। ঠিক আছে? অনেক ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা পুরো দেখার জন্য। আর যদি কোনো বুঝতে না পারো বা কোনো কিছু জানার থাকে, কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে দাও, লাইক করে দেবে একটা, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পাও। ঠিক আছে? টাটা।